আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কিলিয়ান এমবাপ্পে আসার পর রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডে অতিরিক্ত প্লেয়ার হয়ে যাচ্ছে কিনা, ওই যে একই টিমে অনেক অনেক বাঘা বাঘা প্লেয়ার, এখানে কোনো একটা সমস্যা হবে কিনা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং এমবাপ্পে আসার পরে রিয়াল মাদ্রিদ আসলে ফাইনাল থার্ডে কি শেপ বা ফরমেশনে খেলতে পারে সেটা নিয়েও মূলত কথাটা চলবে। এখন এমবাপ্পে আসার আগে গত সিজনে রিয়াল মাদ্রিদের ওভারঅল খেলার স্টাইল যদি আমরা দেখি, স্বাভাবিকভাবে ফাইনাল থার্ডে যদি আমরা তিনজন প্লেয়ারে ফোকাস করি, মুভমেন্টগুলো অনেকটা এমন ছিল। ভিনিসিয়াস জুনিয়র অনেকটাই লেফট উইঙ্গার হিসেবে ম্যাচটা স্টার্ট করেছেন, একেবারে ওয়াইড জায়গাগুলোতে খেলেছেন, অনেক সময় এভাবে ডিবক্সে ঢোকার চেষ্টা করেছেন, কাটব্যাক দেওয়ার চেষ্টা করেছেন এবং মাঝে মধ্যে লেফট উইং ফরওয়ার্ড হিসেবেও খেলেছেন। অন্যদিকে রদ্রিগো একটু ডানে সরে খেলেছেন, মূলত রাইট উইঙ্গার হিসেবে ম্যাচটা স্টার্ট করেছেন, মাঝে মধ্যে ড্রপ ডাউন করেছেন এবং মাঝে মধ্যে আসলে রাইট উইংয়ের একেবারে এই স্পেসগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন। দুজন প্লেয়ারের মাঝখানে যখন একটা খালি জায়গা তৈরি হয় তখন জুড বেলিংহাম অনেক সময় একজন ফলস নাইন হিসেবে খেলেছেন, অর্থাৎ মূলত একজন লেফট সাইডে ডমিনেট করে খেলেন এমন মিডফিল্ডার হিসেবে শুরু করলো। আস্তে আস্তে দুজন প্লেয়ার যখন দুই সাইডের উইডটা ধরে রাখেন তখন মাঝখানের এই স্পেসটা ব্যবহার করে ডিবক্সের মধ্যে অনেক ঢুকেছেন, অনেক সময় ফলস নাইন হিসেবে স্টার্ট করে, অর্থাৎ ফলস নাম্বার 9 হিসেবে স্টার্ট করে তিনি কিন্তু ডিবক্সে এসে অনেকগুলো গোল করেছেন, অনেকগুলো অ্যাসিস্টও করেছেন। এখন এই সিস্টেমটাতে আপনি যখন এমবাপেকে আনবেন তখন অনেক জায়গা থেকে কিন্তু পরিবর্তন আসবে। বড় বড় মতো ভিনিসিয়াস জুনিয়র তার লেফট উইংটাই অপারেট করে খেলার কথা, যদিও জনপ্রিয় একটা মতবাদ যে এমবাপে মূলত লেফট উইঙ্গার হিসেবে শুরু করবেন, তবে নাম্বার 9 জার্সি পাওয়া এমবাপে আমার কাছে মনে হয় না যে প্রপার লেফট উইঙ্গার হিসেবে ম্যাচটা স্টার্ট করতে পারেন। এমবাপের প্রসঙ্গে একটু পরে আসছি। রদ্রিগো যদি ম্যাচ স্টার্ট করেন, অ্যাগেন রদ্রিগো কি স্টার্টিং লাইনআপে প্রতিটা ম্যাচে থাকবেন কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিত নয়। যদি থাকেন তাহলে তার রাইট উইংয়ে আরও বেশি তিনি কিন্তু এই স্পেসগুলো অকুপাই করে খেলার চেষ্টা করবেন কিংবা তাকে খেলতে হবে। জুড বেলিংহাম বড় বড় মতো লেফট সাইডের এই স্পেসগুলো ব্যবহার করবেন এবং মাঝে মধ্যে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের মতো মুভ করবেন। আমার কাছে মনে হয় ভালভার্দের অ্যাক্টিভিটি আরও অনেক বেশি করে বেড়ে যাবে। ভালভার্দে প্রচুর এরিয়া কভার করতে পারেন, প্রচুর দৌড়তে পারেন এবং ফাইনাল থার্ডে যদি রিয়াল মাদ্রিদের ওভারঅল অ্যাটাকিং পাওয়ার বেড়ে যায় তখন ভালভার্দের ডিফেন্সিভ ডিউটি আরও অনেক বাড়বে। এখানে কাভিঙ্গা, চুয়েমেনির মতো অনেক পরিশ্রম করে খেলতে পারেন এমন মিডফিল্ডাররা আছেন, তারা হয়তোবা হাই অন দ্য পিচ কম থাকবেন, ডিফেন্সিভ কাভারেজগুলো দেওয়ার চেষ্টাটা একটু বেশি করবেন। এখন এমবাপের ক্ষেত্রে যদি নাম্বার 9 হিসেবে স্টার্ট করেন, জার্সিও কিন্তু 9ই বেছে নিয়েছেন, স্বাভাবিকভাবে একজন সেন্টার ফরওয়ার্ডের মুভমেন্ট আমরা দেখব এবং একই সঙ্গে লেফট উইং ফরওয়ার্ডের মতো একটু লেফট সাইডে সরে গিয়ে খেলতে সাধারণত পছন্দ করেন, সেটাও হয়তো দেখতে পারে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন জায়গা ভিনিসিয়াস যে স্পেসগুলো অকুপাই করেন, এমবাপেও তো ঠিক একই স্পেস পছন্দ করেন এবং যারা রেগুলার ফুটবল ফ্ল্যাগ দেখেন বা এমবাপের খেলা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এমবাপে লোন একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করেন না। কিলিয়ান এমবাপে সবসময় চান যে ডিবক্সের আশেপাশে তার সাথে যাতে কোনো একটা অপশন থাকে, তিনি যাতে করে একজন সেন্টার ফরওয়ার্ডের পাশে খেলতে পারেন। এমবাপে যখন পিএসজিতে ছিলেন তখনও কিন্তু যখনই তাকে লোন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে, লোন স্ট্রাইকার হিসেবে তিনি অনেকবার পিভট গ্যাং হ্যাশট্যাগ দিয়ে রীতিমতো প্রতিবাদ করেছেন। এমনকি ফ্রান্সেও কিলিয়ান এমবাপে পিওর নাম্বার 9 হিসেবে খেলতে যে খুব একটা বেশি স্বচ্ছন্দ বোধ করেন না, সেটা একেবারে ওয়াইড ওপেন আমরা ইউরোতেও কিন্তু দেখেছি। তবে এখানে রিয়াল মাদ্রিদের কাছে সবচেয়ে বড় সুবিধাজনক ব্যাপার হচ্ছে, যেমন আমি যদি বেলিংহামের কথা বলি, জুড বেলিংহাম এমন একজন প্লেয়ার যিনি কিনা ইউরোতে শেষ পর্যন্ত ট্রফি না জিতলেও সম্ভবত সবচেয়ে বেশি ডুয়েলস জিতেছেন, অর্থাৎ 1 ভার্সেস 1 সিচুয়েশনে সবচেয়ে বেশি ওই ইভেন্টগুলো তিনি জিতেছেন। সো বেলিংহাম শুধুমাত্র একজন অ্যাটাকিং মিডফিল্ডারের প্রোফাইলের প্লেয়ার নয় যাকে ফলস নাইন হিসেবে গত সিজনে ব্যবহার করা হয়েছে, বেলিংহামের ডিফেন্সিভ ওয়ার্ক রেটও কিন্তু অসাধারণ এবং এই জায়গাগুলোতে তিনি বেশি অপারেট করে। এই জায়গাটা যাতে ভিনিসিয়াস এমবাপে একই সঙ্গে যদি খেলেন তাহলে যদি ডিফেন্সিভ কোনো সমস্যা হয় বেলিংহাম সেটা বড় বড় মতো কাভার আপ করতে পারবেন। মাঝে মধ্যে হাই অন দ্য পিচ থেকে এমবাপের জন্য কিন্তু সত্যিকার অর্থে একটা পাসিং অপশন দিতে পারেন। আমি ভালভার্দে, কামাভিঙ্গা, চুয়েমেনি এদের কথা আগে বলেছি, সবসময় হাই ওয়ার্ক রেটের ম্যাচ কাটাতে পারেন, সোজা বাংলায় অনেক পরিশ্রম করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপে একটু বামে সরে খেলতে পছন্দ করবেন এবং তিনি ফাইনাল থার্ডে এই সাইডে যে প্লেয়ারটা আছেন সেই এই প্লেয়ারটার মুভমেন্ট যাতে করে এমবাপের সঙ্গে অ্যাডজাস্ট করে করা হয় সে জিনিসটা অনেক বেশি করে চাইবেন। আরও যদি সহজ করে বলি, ধরুন ভিনিসিয়াস জুনিয়র একেবারে লেফট উইং অকুপাই করে খেললেন, এমবাপে এই জায়গাগুলো
এই স্পেসগুলো টার্গেট করলেন। সো লেফট সাইডে কনসেন্ট্রেশনটা একটু বেশি, তখন এমবাপে আশা করবেন রদ্রিগো যাতে করে একজন সেন্টার ফরওয়ার্ডের মতো, বা এই সাইডে যে প্লেয়ারটা খেলেন তিনি যাতে করে সেন্টার ফরওয়ার্ডের মতো ডি বক্সের মধ্যে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে বিজি রাখেন। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র একেবারে লেফট উইংয়ে টাচ লাইন ঘেঁষে এমবাপে লেফট উইং ফরওয়ার্ড হিসেবে এই হাফ স্পেসগুলোতে, এবং রদ্রিগো বা যে প্লেয়ারটা এসেছেন তিনি ওভারল্যাপ করে ভেতরে ঢুকলে এমবাপের জন্য সেটা একেবারে পারফেক্ট সিনারি হবে। এমবাপে তখন ডিবক্সের মধ্যেও কিন্তু একটা অপশান পাবেন, যাকে ঘিরে ডিফেন্ডারদের কিছু অ্যাক্টিভিটি থাকবে। আবার দরকার পড়লে তিনি কিন্তু ডিবক্সের এজগুলো টার্গেট করতে পারেন, এখানে হাফ স্পেসও টার্গেট করতে পারেন। ভিনিসিয়াস জুনিয়র যদি একেবারে লেফট উইংয়ে চলে যান তখন এমবাপে এই স্পেসটুকু ব্যবহার করতে পারেন। ইন শর্ট যদি বোঝাতে চাই তাহলে রাইট উইঙ্গারের রোলটা আরেকটু বেশি করে ডিবক্স সেন্ট্রিক, এমবাপের সাথে অনেকটাই ফাইনাল থার্ডে ডবল স্ট্রাইকার একটা ডুও। ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি লেফট উইংয়ে, বেলিংহাম মাঝখানের জায়গাগুলোকে কাভার আপ করার জন্য, ভালভার্দে মাঝে মধ্যে দরকার পড়লে ওভারল্যাপ করে উপরে উঠে আসা কিংবা ডিফেন্সিভ ডিউটি আরেকটু বাড়িয়ে দেওয়া, কাভিঙ্গা চুয়োমেনি বাকি প্লেয়ারদের মুভমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে ওভারঅল মিডফিল্ডের যে ডিফেন্সিভ সমস্যাগুলো সেটা কাটানোর চেষ্টা করা, এটা রিয়াল মাদ্রিদের একটা প্রপার সিস্টেম হতে পারে। তাই এমবাপে ভিনিসিয়াস একই একাদশে থাকলেও যদি এই প্লেয়ারটা মুভমেন্ট এমনভাবে হয় যাতে করে এমবাপে সেই স্পেস বা যে পজিশনটা চাচ্ছেন সেটা পান, তাহলে আমার কাছে মনে হয় না ভিনিসিয়াস এবং এমবাপে একই একাদশে থাকলে এটা আসলেই বড় রকমের কোনো সমস্যা হবে। এই ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।